সবাইকে শুভ সকাল। মার্টিন লুথার কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড কর্তৃক নির্ধারিত যে সংক্ষিপ্ত সিলেবাস সেটা জানতে পেরেছ। আশা করি তোমাদের এই বিষয়ে নেট বা যেটাকে ইন্টারনেট বলা হচ্ছে, ইন্টারনেটে সার্চ দিলে তোমরা পিডিএফ ফাইল পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা অতি সহজেই তথ্যগুলো জানতে পারবে। যারা এখনো পর্যন্ত সিলেবাস সংগ্রহ করতে পারোনি, বিভিন্ন বিষয়ে আমাদের যতগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয়ই তোমাদের এখানে সংক্ষিপ্ত আকারে সিলেবাস দেওয়া হয়েছে। সেই সিলেবাসগুলো তোমরা অবশ্যই ইন্টারনেট থেকে সংগ্রহ করে নিবে। তো সেটার আদলেই আজকে আমি ক্লাস নিচ্ছি। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে যে অংশটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় ৫ কর্মী সংগ্রহের উপায় বা উৎসসমূহ। তাহলে কর্মী সংগ্রহ বা কর্মী সংস্থান এই চ্যাপ্টারের মধ্যে আমরা ছিলাম। আজকে আমরা সংক্ষিপ্ত সিলেবাসের আদলে যেই অংশটা ছিল সেখান থেকেই আমরা আলোচনায় আসি। তাহলে কর্মী সংগ্রহের উপায় বা উৎসসমূহ। কর্মী সংগ্রহের উপায় বা উৎস হচ্ছে কয়টি? মূলত দুইটি। কর্মী সংগ্রহের উপায় বা উৎস মূলত কয়টি? দুইটি। একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটি হচ্ছে বাহ্যিক উৎস। একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটি হচ্ছে কি? বাহ্যিক উৎস। এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস কর্মী সংস্থানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কর্মী সংস্থানের সংজ্ঞাটা তো আশা করি সবার মনে আছে, যে প্রতিষ্ঠানের প্রয়োজনে বিভিন্ন স্থান থেকে কর্মী সংগ্রহ করে যাচাই বাছাই করে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, যে যাবতীয় কাজ তাকে বলা হচ্ছে কর্মী সংস্থান। এখন দুঃখিত, এখন কর্মী সংস্থান আমরা করে থাকি। এই কর্মী সংস্থান করতে যে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হয়? কর্মীগুলোকে নিয়ে আসতে হয়, সংগ্রহ করতে হয়। তাহলে এই কর্মীগুলো সংগ্রহ যে করব আমরা, কোন কোন খাত থেকে করব, কিভাবে করব, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। কর্মী সংগ্রহ করতে পারি আমরা দুই ভাবে, একটি হচ্ছে অভ্যন্তরীণ ভাবে আর একটি হচ্ছে বাহ্যিক ভাবে। অভ্যন্তরীণ ভাবে এবং বাহ্যিক ভাবে। অভ্যন্তরীণ হচ্ছে এখানে তিনটি অংশ দেখাচ্ছে। পদোন্নতি, পদোন্নতির মাধ্যমে আমরা কর্মীদের সংগ্রহ করতে পারি। নিয়োজিত কর্মীদের সুপারিশ, যারা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে তাদের বিভিন্ন ধরনের সুপারিশের মাধ্যমে এই কাজগুলো হতে পারে। অথবা শ্রমিক সংঘ যে রয়েছে, মানে শ্রমিকদের একটি সমিতি থাকে তাদের উন্নয়নের জন্য সংগঠনে, সেটাকে বলা হচ্ছে শ্রমিক সংঘ, তাদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে, সেটাকে বলা হচ্ছে শ্রমিক সংঘের সুপারিশ, সেখান থেকে করা যেতে পারে। এরপর বাহ্যিক উৎস রয়েছে এখানে পাঁচটি। চাকরি সন্ধানী, চাকরি সন্ধানী। ২ নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। ৩ নম্বর হচ্ছে চাকরি বিনিয়োগ কেন্দ্র। ৪ হচ্ছে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র এবং ৫ হচ্ছে বিজ্ঞাপন। তাহলে যে অংশগুলো বলা হলো, এই অংশগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনায় আসি। কর্মী সংগ্রহের যে অভ্যন্তরীণ উৎস, তাহলে অভ্যন্তরীণ উৎস এখানে দেখানো হয়েছে কয়টি? ৩টি। ১ নম্বর হচ্ছে পদোন্নতি, ২ নম্বর হচ্ছে নিয়োজিত কর্মীদের সুপারিশ এবং ৩ হচ্ছে শ্রমিক সংঘের সুপারিশ। এবার আসি পদোন্নতি। পদোন্নতিটা কি? পদোন্নতি হচ্ছে যে স্বপদে যারা কর্মরত রয়েছে, মানে মোট কথা যে পদে কর্মরত আছে সেই পদ থেকে উচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার নামই হচ্ছে পদোন্নতি। ধরা গেল যে একজন সুপারভাইজার, সে ফ্লোর সুপারভাইজার, সে ফ্লোর সুপারভাইজারিং এর যে দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে স্তর বিবেচনায় তৃতীয়, উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর, তৃতীয় স্তরে রয়েছে। এখন তাকে তৃতীয় স্তর থেকে পদোন্নতির মাধ্যমে দ্বিতীয় স্তরে নিয়ে আসা হলো, মানে তাকে সহকারী ব্যবস্থাপক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। তাহলে এক্ষেত্রে কি হতে পারে? এক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস হচ্ছে আমাদের পদোন্নতির মাধ্যমে এই নিয়োগটা প্রদান করা যেতে পারে।
তাহলে এখানে পদোন্নতি, অভ্যন্তরীণ উৎস যে পদোন্নতি বলা হচ্ছে, পদোন্নতি হচ্ছে স্বপদ থেকে উচ্চ পদে অধিষ্ঠিত করার নামই হচ্ছে পদোন্নতি। মোট কথা একজন কর্মী যেখানে কর্মরত রয়েছে যে পদে, যেমন মহাব্যবস্থাপক হচ্ছে উচ্চ পদ, আর এর নিচে হচ্ছে ব্যবস্থাপক। তাহলে এখন ব্যবস্থাপককে অথবা বিভাগীয় ব্যবস্থাপককে পদোন্নতির মাধ্যমে তাকে মহাব্যবস্থাপক বানানো হলো, অথবা সহকারী ব্যবস্থাপককে পদোন্নতির মাধ্যমে কি করা হলো, ব্যবস্থাপক বানানো হলো। তাহলে এই যে পদ রয়েছে সে পদ থেকে উপরের পদে দায়িত্ব প্রদান করাকেই বলা হচ্ছে কি, পদোন্নতি। তাহলে পদোন্নতির মাধ্যমে কি হচ্ছে, আমরা বাহির থেকে লোক সংগ্রহ না করে অভ্যন্তরের যারা কর্মরত রয়েছে তাদেরকে যোগ্যতার ভিত্তিতে এই দায়িত্ব প্রদান করার মাধ্যমে কি করা যেতে পারে, কর্মী সংগ্রহের যে কাজটি সেটা সম্পূর্ণ করা যেতে পারে। এটাকে বলা হচ্ছে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস। এরপরে দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নিয়োজিত কর্মীদের সুপারিশ। নিয়োজিত কর্মী বলতে বোঝাচ্ছে কি, প্রতিষ্ঠানে যে কর্মীরা কর্মরত রয়েছে, দেখা গেল যে বিশ্বস্ত কর্মী কর্মরত রয়েছে, সে বলল যে হ্যাঁ আমার পরিচিত একজন লোক আছে, তাকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে প্রতিষ্ঠানের জন্য ভালো হবে বলে আমি মনে করি, কারণ সে ব্যক্তিটি খুব বিশ্বস্ত আমার, এবং সে কাজকর্মেও ভালো, এবং সে কোনো ধরনের কাজে ফাঁকি দিবে না। তাহলে এই ধরনের সুপারিশের কারণে দেখা গেল যে কর্মরত রয়েছে তার সুপারিশ মানে রেফারেন্সের কারণে নতুন একজন কর্মী অতি সহজেই নিয়োগ হতে পারে। তাহলে এটা কি, অভ্যন্তরীণ উৎস। অভ্যন্তরীণ উৎস যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে তার মাধ্যমে প্রতিষ্ঠান কি করলো, নতুন কর্মী সংগ্রহ করলো। তাহলে এটাকে আমরা বলতে পারি কি, নিয়োজিত কর্মীদের সুপারিশ। অথবা এরকমও হতে পারে যে প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছে অস্থায়ীভাবে, যে কাজের যে সময় প্রয়োজন পড়ে ওই সময় তারা আসে, এবং কাজ না থাকলে তারা সেই সময় প্রতিষ্ঠানের বাহিরে থাকে, মানে প্রয়োজনের উপর ভিত্তি করে তাদেরকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে এই ধরনের কর্মীকেও কি করা যেতে পারে, সুপারিশের ভিত্তিতে, নিয়োজিত যারা কর্মী রয়েছে তাদের সুপারিশের ভিত্তিতে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করে অভ্যন্তরীণ উৎস যেটাকে বলা হয় সেখান থেকে কর্মী সংগ্রহ করা যেতে পারে। যে অস্থায়ী কর্মী যারা রয়েছে তাদের কাজের দক্ষতা, তাদের কাজের নিয়ম শৃঙ্খলা এবং কাজের যে পারফরমেন্স, সেটার উপর ভিত্তি করে তাকে পুনরায় স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা যেতে পারে। তাহলে সেটাকে আমরা বলবো কি, নিয়োজিত কর্মীদের সুপারিশ। যারা নিয়োজিত রয়েছে প্রতিষ্ঠানে কর্মীরত বাহিনী, তারা কি করতে পারে, নিতে পারে। এর ফলে কি হবে, প্রতিষ্ঠানে দক্ষ কর্মী আসবে, এবং প্রতিষ্ঠান সম্পর্কে জানা শোনা এবং প্রতিষ্ঠান সম্পর্কে আগে থেকেই অভিজ্ঞ এরকম ব্যক্তি সহজেই নিয়োগ প্রদান করা সহজ হয়। তৃতীয় পর্যায়ে আমরা পাচ্ছি শ্রমিক সংঘের সুপারিশ। শ্রমিক সংঘ কাকে বলে? শ্রমিক সংঘ হচ্ছে শ্রমিকদের স্বার্থ উদ্ধারের জন্য বা শ্রমিকদের ন্যায্য কথাবার্তা বা তাদের যে অধিকার সেটা আদায়ের জন্য যে সংগঠন প্রতিষ্ঠানে গড়ে ওঠে সেটাকে বলা হয় শ্রমিক সংঘ। তাহলে এই শ্রমিক সংঘ অনেক সময় দেখা যাচ্ছে তারা অনুরোধ করে প্রতিষ্ঠানকে যে আমাদের কাছে লোক আছে, যদি প্রতিষ্ঠানে দক্ষ কর্মীর প্রয়োজন পড়ে তাহলে আমরা সেখান থেকে লোক আপনাদের দিতে পারবো। এর ফলে কি হচ্ছে, প্রতিষ্ঠানে বাহির থেকে প্রতিষ্ঠানকে বাহির থেকে লোক আনার প্রয়োজন পড়ছে না। প্রতিষ্ঠানে যারা কর্মরত বাহিনী রয়েছে তাদের মাধ্যমে, শ্রমিক সংঘের মাধ্যমে নতুন কর্মী সংগ্রহ করা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। এর ফলে শ্রমিক সংঘের সুপারিশের কারণে সুবিধা অসুবিধা দুটোই আছে। একটা সুবিধা হচ্ছে যে অতিরিক্ত চাপ নিতে হচ্ছে না প্রতিষ্ঠানের মালিককে লোক খোঁজার জন্য, যে এত দীর্ঘ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে যেতে হচ্ছে না। আবার দ্বিতীয় পর্যায়ে অসুবিধাটি হচ্ছে যে শ্রমিক সংঘ অনেক সময় দেখা যাচ্ছে মালিক পক্ষকে চাপ প্রয়োগ করে থাকে, বা শ্রমিক সংঘের অনুরোধের কারণে মালিক অনেক সময় না করতে পারে না, সেই ক্ষেত্রে অদক্ষ এবং প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর এরকম ধরনের লোকও নিয়োগ অনেক সময় প্রতিষ্ঠান দিতে বাধ্য থাকে, যেহেতু শ্রমিক সংঘের এখানে একটি অনুরোধ থাকে, সেই অনুরোধ বাস্তবায়ন করতে যেয়ে অনেক সময় প্রতিষ্ঠানের জন্য কিছু বিরূপ প্রভাবও পড়ে। তাহলে অভ্যন্তরীণ উৎস মূলত আমরা পেলাম কয়টি? তিনটি: পদোন্নতি, নিয়োজিত কর্মীদের মাধ্যমে সুপারিশ এবং শ্রমিক সংঘের মাধ্যমে সুপারিশ। তাহলে পদোন্নতিটা কি? পদোন্নতি হচ্ছে কোনো কর্মী যে পদে আছে সে পদ থেকে উপরের পদে যদি কোনো দায়িত্ব পায় তাহলে সেটাকে বলে পদোন্নতি। তাহলে এই ফলে কি হচ্ছে, প্রতিষ্ঠান নিজেদের মধ্য থেকেই কর্মী সংগ্রহ করে পদোন্নতির মাধ্যমে সেটা
শূন্য পদ পূরণ করছে, যেটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ উৎস। তারপর হচ্ছে নিয়োজিত কর্মীদের সুপারিশ। এখন প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছে সেই কর্মরত কর্মীদের মাধ্যমে পরিচিত যদি কেউ থাকে তাদেরকে নিয়ে এসে এখানে কি করা যেতে পারে, প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করা যেতে পারে। অথবা যারা প্রতিষ্ঠানে দক্ষ কর্মী এবং অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত রয়েছে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগের মাধ্যমে কি করা যেতে পারে, প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ উৎস যেটাকে বলা হচ্ছে এই উৎসের মাধ্যমে প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করা যেতে পারে। তারপর আমরা শিখলাম শ্রমিক সংঘের সুপারিশ। শ্রমিক সংঘ বলতে বোঝাচ্ছে প্রতিষ্ঠানে যে সংগঠনটি রয়েছে শ্রমিকদের স্বার্থ উদ্ধারের জন্য বা তাদের নিজ দাবি আদায়ের জন্য, সেই সংগঠনের মাধ্যমে কি করা যেতে পারে, প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ প্রদান করা যেতে পারে। তাহলে অভ্যন্তরীণ উৎস আমরা শিখলাম। এখন জ্ঞানমূলকে যদি আসে প্রতিষ্ঠানের পদোন্নতি, এটা কোন ধরনের উৎস, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা দিতে পারবো। নৈবিত্তিকের ক্ষেত্রে আসলেও আশা করি দিতে পারবো, অথবা পদোন্নতি কাকে বলে সেটাও যদি আমরা আশা করি দিতে পারবো। এরপর আমরা চলে আসি ডান দিকে, যে বাহ্যিক উৎস। তাহলে বাহ্যিক উৎস আমরা এখানে 5টি দেখতে পাচ্ছি। এক হচ্ছে চাকরির সন্ধানী। চাকরির সন্ধানী বলতে বোঝাচ্ছে অনেক আমাদের দেশে বেকারের সংখ্যা অনেক বেশি। তারা দেখা যাচ্ছে বিভিন্ন ভালো তাদের যেগুলো মনে হয় যে প্রতিষ্ঠান চাকরি করতে পারলে আমার জন্য ভালো হতো, তারা কি করে অনেক সময় সেই প্রতিষ্ঠানগুলোতে অনুরোধ করে তাদের সিভি বা বায়োডাটা বা আমরা যেটাকে বলি তার যে সনদগুলো রয়েছে অভিজ্ঞতার বা একাডেমিক, সেগুলো তারা রেখে যায় এবং বলে যে আমাদের অনুরোধ থাকলো যে কোনো সময় যদি প্রতিষ্ঠানে কোনো নিয়োগ প্রদান করা হয় বা আবেদনপত্র চাওয়া হয়, তাহলে যেন আমাদের সেই আবেদনপত্রগুলো যাচাই বাছাই করার সুযোগ থাকে। এই কথা বলে তার আবেদনপত্রগুলো জমা রাখে। প্রতিষ্ঠানও দেখা যাচ্ছে যে ভবিষ্যতের কথা চিন্তা করে এই আবেদনপত্রগুলো জমা রাখে। এর ফলে কি হয়, এটাকে বলা হচ্ছে চাকরি সন্ধানী। চাকরি সন্ধানী বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান কি এই কাজগুলো করে থাকে। তাহলে এর পরবর্তীতে যে সময় তাদের লোক লাগবে সেই প্রতিষ্ঠানে, তারা কিন্তু সেই সিভিগুলো ঘেটে উপযুক্ত ব্যক্তিকে তারা ডেকে তাদের কি করা হয়, বিভিন্ন ধরনের ইন্টারভিউর মাধ্যমে তাদের কাছ থেকে তথ্যপাত্র যাচাই বাছাই করে তাদেরকে নিয়োগ প্রদান করা হয়। তাহলে এটাকে আমরা বলতে পারি বাহ্যিক উৎস, যেটাকে বলা হচ্ছে চাকরি সন্ধানী। তাহলে এই চাকরি সন্ধানী বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা আসি শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক মেধাবী শিক্ষার্থীরা থাকে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। প্রতিষ্ঠান চিন্তা করে যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আমি দুটো ভালো লোক পাই তাহলে সেটা আমার প্রতিষ্ঠানের জন্য ভালো হবে। ধরা গেল বুয়েট, এখান থেকে বড় বড় প্রকৌশলীরা, সাধারণত আমাদের ধারণা মোতাবেক যে বড় বড় প্রকৌশলীরা এখান থেকে বের হয়, অথবা ঢাকা মেডিকেল থেকে ভালো ভালো ডাক্তার বের হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো ভালো শিক্ষার্থীরা বের হচ্ছে। তাহলে সেখানে যদি ভালো কিছু কোম্পানি চিন্তা করে যে আমরা এই 3টা প্রতিষ্ঠানকে টার্গেট করে প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ করব, তাহলে সেখান থেকে আমরা কি করতে পারবো, যারা ভালো শিক্ষার্থী আছে তাদেরকে আমরা অফার দিতে পারি, যে তাদের যোগ্যতার উপর ভিত্তি করে আমরা অফার দিতে পারি যে তোমরা আমার প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক 2 বছর বা 6 মাস বা 1 বছর কাজ করতে পারো, যদি পারফরমেন্স ভালো থাকে এবং তোমরা আমাদের প্রতি সন্তুষ্ট থাকো তাহলে আমরা ভবিষ্যতে স্থায়ী করে নিব। তাহলে এই বিষয়গুলোর উপর ভিত্তি করেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে থেকে কর্মী সংগ্রহ করা হয়, যেটাকে বলা হচ্ছে বাহ্যিক উৎস। তাহলে এই বাহ্যিক উৎস কি কিন্তু আমাদের কর্মী সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এইভাবে আমরা কি করতে পারি, কর্মী সংগ্রহ করতে পারি। এরপর হচ্ছে চাকরি বিনিয়োগ কেন্দ্র। চাকরি বিনিয়োগ কেন্দ্র, তাহলে চাকরি বিনিয়োগ কেন্দ্র বলতে বোঝাচ্ছে বিভিন্ন ধরনের আজকাল প্রতিষ্ঠান বেরোয়েছে যারা কি করে থাকে, যে প্রতিষ্ঠানের লোক লাগবে সেই প্রতিষ্ঠানের পক্ষ হয়ে তারা যাচাই বাছাই করে যে নিয়োগ প্রদানের পূর্ব পর্যন্ত প্রতিষ্ঠানের কর্মীদের যাচাই বাছাইয়ের যে যাবতীয় কাজগুলো, পরীক্ষা নিরীক্ষা করা, সেই কাজগুলো সম্পাদন করে থাকেন। তাহলে সেই ক্ষেত্রে চাকরি বিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে কি করা যেতে পারে, আমরা কর্মী সংগ্রহ করতে পারি। কর্মী সংগ্রহের এটি আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে চাকরি বিনিয়োগ কেন্দ্র বিভিন্ন, একেবারে সিম্পল একটা উদাহরণ, যেমন আমরা একটি গ্রুপ 4 সিকিউরিটি কোম্পানি,
অথবা এলিট ফোর্স সিকিউরিটি কোম্পানি। এখন আমরা বিভিন্ন ব্যাংকের বুথে অথবা বিভিন্ন শপিং মলে অথবা বাসা বাড়িতে অথবা মার্কেটে আমরা কি দেখতে পারি, বিভিন্ন সিকিউরিটি গার্ড দেখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে যদি প্রতিষ্ঠান এখানে লোক আগে থেকে যাচাই বাছাই করে তারা দায়িত্ব নিয়ে লোকদেরকে প্রস্তুত রাখে, এবং সেই ক্ষেত্রে আমার প্রতিষ্ঠান আমি যদি চাই যে আমার 2 জন সিকিউরিটি গার্ড লাগবে, তাহলে কিন্তু সরাসরি আমি তাদের সাথে যোগাযোগ করলেই পারবো। আমাকে নতুনভাবে যাচাই বাছাই বা এত দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যেতে হবে না। তাহলে যে প্রতিষ্ঠানটি এই যে এলিট ফোর্স বললাম বা গ্রুপ 4 বললাম, তারা কিন্তু চাকরি বিনিয়োগ কেন্দ্র হিসেবে তারা প্রতিষ্ঠান স্থাপন করেছে। তারা কি করবে, একটি চুক্তির মাধ্যমে আমার সাথে আমাকে 2 জন লোক নিয়োগ দিবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার যে দীর্ঘ প্রক্রিয়া এবং আমার সেই লোকের সিকিউরিটি বা সেই লোকের প্রশিক্ষণের বিষয়গুলো, এই যে যাবতীয় বিষয়গুলো, এগুলো নিয়ে আমাকে অতিরিক্ত টেনশন করতে হচ্ছে না, সমস্ত দায়িত্ব এই চাকরি বিনিয়োগ কেন্দ্র নিয়ে নিচ্ছে। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে বাহ্যিক উৎস, এবং এটা একটি চমৎকার একটি উৎস যেখান থেকে সহজেই কর্মী সংগ্রহ করা সম্ভব হয়। এরপর 4 নম্বর হচ্ছে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। বৃত্তিমূলক বলতে বোঝাচ্ছে হাতে কলমে যেখানে শেখানো হয়। আমাদের দেশে অনেক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেখানে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়, যেমন অটোমোবাইল, বিভিন্ন ধরনের অটোমোবাইল কোম্পানি হতে পারে। তাহলে অটোমোবাইলের যেখানে কারিগরি শিক্ষা প্রদান করা হচ্ছে, সেখান থেকে অনেক সময় দেখা যাচ্ছে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে। তাহলে ভালো ফলাফল অর্জন করে সেখানে যদি একজন অটোমোবাইলের একজন ব্যবসা করছে, মানে গাড়ির পার্টস বা বিভিন্ন ধরনের গাড়ির সমস্যাজনিত কারণে যদি কেউ কোনো সার্ভিস নিতে চায়, তাহলে তার প্রতিষ্ঠান থেকে সেটা সরবরাহ করা হয় বা সেটা সেবা প্রদান করা হয়। তাহলে সেই সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদি চিন্তা করে আমি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার আমার লাগবে, তাহলে সে কিন্তু সহজে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারে। বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে যে এখানে কে বেশি ভালো জানে, কে কাজের প্রতি বেশি আন্তরিক, সেই কথাগুলো যাচাই বাছাই করে সহজেই কিন্তু সেখান থেকে কর্মী সংগ্রহ করতে পারে, এবং সেটা হচ্ছে বাহ্যিক উৎসের একটি গুরুত্বপূর্ণ অংশ। 5 নম্বর হচ্ছে বিজ্ঞাপন। একেবারে সহজ একটা বিষয়, যে বিভিন্ন সময় লোক প্রয়োজন পড়ে, জনবল প্রয়োজন পড়ে। বিজ্ঞাপন পত্রিকার মাধ্যমে হতে পারে, দেয়াল লিখনের মাধ্যমে হতে পারে, অফিসের গেটে বা কারখানার গেটের মধ্যে ব্যানার স্থাপনের মাধ্যমে হতে পারে। এই কাজগুলোর মাধ্যমে কি করা যেতে পারে, কর্মী সংগ্রহ করা যেতে পারে, অথবা ইন্টারনেটের মাধ্যমেও করা যেতে পারে, যে নিয়োগ বিজ্ঞপ্তি অথবা পত্রিকার মাধ্যমে করা যেতে পারে, টেলিভিশনের বিজ্ঞাপনের মাধ্যমে আমরা লোক নিয়োগ করতে পারি। তাহলে কর্মী সংগ্রহের উৎস আমরা পেলাম মূলত কয়টি, 2টি। কর্মী সংগ্রহের উপায় উৎস হচ্ছে 2টি, বাহ্যিক উৎস এবং অভ্যন্তরীণ উৎস। অভ্যন্তরীণ হচ্ছে পদোন্নতি, নিয়োজিত কর্মীদের সুপারিশ, শ্রমিক সংঘের সুপারিশ। আর বাহ্যিক হচ্ছে চাকরির সন্ধানী, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরির বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র এবং বিজ্ঞাপন। তাহলে যে পড়াগুলো ছিল, এই পড়াগুলো কিন্তু আজকে খুবই চমৎকার একটি পড়া। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়াগুলো লক্ষ্য করো, অতি সহজে বুঝতে পারবে। আর তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা পড়াগুলো অবশ্যই দ্রুত পড়ে ফেলবে, কারণ আমাদের হাতে সময় কম, যেহেতু সিলেবাস আমাদের কমিয়ে দেওয়া হয়েছে। অতি শীঘ্রই আমরা এই সিলেবাসগুলো আশা করি শেষ করে আমরা আমাদের যে সামনে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়ালেখায় মনোযোগী হও, কারণ আমরা করোনা ভাইরাস থেকে অনেকটাই উতরিয়ে উঠতে পেরেছি, এবং আমাদের দেশে ভ্যাকসিন আসার কারণে আমরা অনেকটাই আগে থেকে অনেকটাই এখন নিরাপদ বোধ করছি। অতএব আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অতি শীঘ্রই খুলে যাবে এবং পরীক্ষা হবে, এবং তোমরা পড়ায় মনোযোগী হও, এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো।